বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলী সামির। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিনের লাজ, ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিনের লাজ। আজকে কুশের ঢোল নেমেছে, আজকে কুশের ঢোল নেমেছে দুশোর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমিনা মায়ের কুলে ধনের শিশু ইসলাম তুলে, দেখ আমিনা মায়ের কুলে ধনের শিশু ইসলাম তুলে, কোচে মুখে শাহাদাতের, কোচে মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল রে মাফি, আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য উপস্থাপন করবে অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রিমন মিয়া। আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসা 2024 সালের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রথমেই শুরুতে
সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় ও সম্মানিত শিক্ষক বৃন্দ ও সামান্য উপবিষ্ট সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আলম রিমন, এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজে গণিত বিভাগে 2য় বর্ষের ছাত্র। 2016 সালে 8ম শ্রেণী থেকে এই স্কুলের হয়ে প্রথম ব্যাচ হিসেবে আমরা 20 জন জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ আমরা সবাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হই। তার মধ্য থেকে আমি এবং আমার এক বন্ধু সেই পরীক্ষায় জিপিএ 5 পাই। অবশ্যই বর্তমানে এই স্কুলে আমি প্রাক্তন শিক্ষার্থী হয়ে গেল, এখনো আমি স্কুলে রেগুলার আসি। তবে হ্যাঁ, এখন আর স্টুডেন্ট হিসেবে আসি না, এখন আসি একজন অভিভাবক হিসেবে। আমার বড় বোন 40তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। বর্তমানে চুনারগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছে। এই সুবাদে আমার ভাগ্নি স্কুলে পড়ে, তাকে নিয়ে রেগুলার এই স্কুলে আসা হয়। আসলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে সময়টা, যে স্মৃতিগুলা, তা আমাদের সারা জীবন মনে থাকে। এই স্মৃতিগুলো আসলে কোনোদিন ভুলার নয়। তেমন একটি স্মৃতি আজকে আমি আপনাদের সাথে স্কুলে ঘটে যাওয়া আমার সাথে একটি ঘটনা আমি শেয়ার করব। তখন সম্ভবত ক্লাস 2তে পড়ি, বার্ষিক পরীক্ষা কিংবা দ্বিতীয় সেমিক পরীক্ষা ছিল সমাজ পরীক্ষা। ক্লাস পরীক্ষার ডিউটিতে ছিল আমাদের সবার পরিচিত সুয়েল স্যার। সেই যে সবার পরীক্ষা শেষ হয়ে যায়, শেষের দিকে কিছু সময় তাকাতে আমার পরীক্ষা শেষ হয় নাই, তো স্যার সবার পেপার নিয়ে যায়। শেষ মুহূর্তে আমাকে বলে যায় যে পরীক্ষা শেষে স্যারের কাছে অফিসে গিয়ে পেপারটা জমা দিতে। তো পরীক্ষার সময় শেষ হওয়ার আগেই আমি পেপার জমা দিতে অফিসে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি স্যারকে অফিসে পাই নাই। তখন গিয়ে দেখি সবাই সবার ক্লাসের পেপার গুছাতে ব্যস্ত, কিন্তু আমি স্যারকে না পাওয়া আমি পেপার বাড়িতে নিয়ে চলে যাই। বাড়িতে নিয়ে বালিশের নিচে, তুষকের নিচে পেপার রেখে দেই। স্যার যখন পেপার গনে, তখন থেকে আমার পেপারটা মিসিং। তখন বুঝতে পারে আমি পেপার জমা দেই নাই। তখন 2-3টার দিকে, বেলা 2টা বা 3টার দিকে আমার বাড়িতে যায়। তখন বলে যে পেপার কই রাখছি আমি। তখন বলে স্যার আপনাকে আমি না পাওয়া আমি পেপার নিয়ে বাড়িতে চলে আসছি। তারপরে আসলে বাড়ির মধ্যে কিছু উত্তম মাধ্যম গাই, অবশ্য বিষয়টা হাস্যকর। এখন এই স্মৃতিগুলো মনে পড়লে অনেক কিছুই ভাবা, সময় আসলে মানুষকে কত পরিবর্তন করে। অবশ্য পড়ালেখার দিক দিয়ে ফার্স্ট না হলেও আমি স্কুলের মধ্যে শয়তানির দিক দিয়ে ফার্স্ট ছিলাম। বিশেষ করে শয়তানির জন্য মার খেতাম আমাদের শ্রদ্ধেয় তৈব আলী হুজুর ও পরিচিত স্যার সুয়েল স্যারের কাছে। তখন আসলে বিষয় বুঝতাম না, অনেক খারাপ লাগতো। স্যারদের বা হুজুরদের মনে মনে অনেক কিছুই বলতাম, কিন্তু এখন আসলে বুঝতেছি এই শাসনগুলো শুধু শাসনই ছিল না, এই শাসনগুলো আমাদের ভবিষ্যৎ জীবনের এগিয়ে যাওয়ার জন্য ছিল এক আলোর দিশারি। তো আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, শিক্ষকদের শাসন ও ভালোবাসা সবসময় সম্মানের ক্ষেত্রে দেখবে, এবং তোমরা সামনে যেন এগিয়ে যেতে পারো, এই দোয়াই কামনা করি। অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আপনার সন্তানদের যথেষ্ট সময় দিন। আমাদের শুধু শিক্ষিত হলেই হবে না, আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সুন্দর দেশ গড়তে হবে। আমার এই স্কুল নিয়ে অনেক ভালো লাগার স্মৃতি কথা থাকলেও কিছু খারাপ লাগার কথাও রয়েছে। তার মধ্যে একটি কথা না বললেই নয়, আপনাদের অবশ্যই সবারই জানা বর্তমানে সবকিছু ঊর্ধ্বগতি, সেটা যে কোনো পণ্যই হোক কিংবা শিক্ষা ব্যবস্থা। আমরা থাকাকালীন স্কুলে ক্লাস প্লে থেকে ক্লাস 8 পর্যন্ত চালু ছিল। বর্তমানে স্কুলের পরিধি সময়ের ব্যবধানে ক্লাস 5 পর্যন্ত আছে। কিন্তু সম্মানিত সভাপতি ও স্কুল কর্তৃপক্ষের কাছে আমি একজন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমার একান্তই অনুরোধ বা দাবি থাকবে যে আবার যেন স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত চালু করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন অত্র প্রতিষ্ঠানের কারিগর, যার দ্বারা এই প্রতিষ্ঠান আজ এত করে এসেছে, আবু তায়া মুজাহিদিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم
قال طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসার বার্ষিক ফলাফল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বার্ষিক মিলাদ একসাথে আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আল্লাহ পাক আমাদের এই মহতী অনুষ্ঠানে আসার বলারই শোনার পরিবেশে কবুল করেছেন, আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমি বক্তব্য শুরুতে অনুরোধ করব আমাদের সম্মানিত অভিভাবক, আপনারা যারা পাচনে বসে আছেন সামনের সারিতে একটু কষ্ট করে আসেন, আর অভিভাবক যারা আছেন আপনাদের শিক্ষার্থীদেরকে অত্যন্ত মনোযোগের সাথে যেভাবে কথা শুনতে পারে আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। কথা অনেক লম্বা হবে না, সকাল থেকে 8:30 থেকে আমি আরেকটা প্রোগ্রামে খুব কষ্টের মধ্যে আপনাদের সামনে আবার চলে আসছি দায়িত্বের কারণে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের মনোযোগের সাথে শোনার প্রয়োজন। ইতিমধ্যেই তশরিফ এনেছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শরীফাবাদ আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা শেখ খয়রুদ্দিন সাহেব তশরিফ এনেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা কাজী এম এ করিম সাহেব, যিনি এই প্রতিষ্ঠানের সাবেক দায়িত্ব ছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা যারা এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে আমাদের সঙ্গে সর্বদা সপ্তাহে 5 দিন 6 দিন যোগাযোগ রক্ষা করেছেন, শিক্ষার্থী নিয়ে এসেছেন, আমাদের শিক্ষকদের শিক্ষিকাগণের পাঠ দান করার যে পদ্ধতি, পরীক্ষা নেওয়ার পদ্ধতি আপনারা যারা অবজার্ভ করেছেন, আমি আশা করি আপনাদের ধারণা হয়েছে এই প্রতিষ্ঠানটি যদিও চাকচিক্যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়, তথাপি ওই প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করেন মনের দিক দিয়ে তারা অনেক বড়, শিক্ষার দিক দিয়েও তারা আলহামদুলিল্লাহ সকল শিক্ষক শিক্ষিকা এখানে যারা আছেন সবাই মাস্টার ডিগ্রি, একজন শুধু মাস্টার্স রানিং আছেন, আমরা সবাই বলি মারহাবা। সম্মানিত সুধী, এই প্রতিষ্ঠানের আজকে আলোচনার শুরুতে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যারা এই প্রতিষ্ঠানে জমি দিয়ে আজকে কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ পাক যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমরা বলি আমিন। কারণ তারা এই জমি দেওয়ার কারণে আমরা খেদমত করার সুযোগ পেয়েছি। আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসার শিক্ষার্থীরা, এখানে 3টি বিভাগ রয়েছে, একটা জেনারেল বিভাগ, আরেকটা হচ্ছে মক্তব বিভাগ, আরেকটা বিভাগ রয়েছে রমজান শরীফে কারিয়ানা বিভাগ। বিশেষ করে আমাদের কারিয়ানা বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন, আমরা সবাই বলি মারহাবা। বিশেষ করে এই প্রতিষ্ঠান হওয়ার কারণে শত শত হাজার হাজার ছেলে মেয়েরা এখান থেকে সহিভাবে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আজকে শিক্ষকতার দায়িত্বে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছে। সাথে সাথে আমাদের পাশে বর্তমানে চাকচিক্যপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে। আল মদিনা একাডেমিতে এমন কিছু বিষয় রয়েছে যেইগুলি বিষয় অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো খুঁজে আপনারা পাবেন না। যেমন যদিও আমাদের সিলেবাস স্কুল সিলেবাস, তথাপিও আমাদের এমন কিছু বিষয় রয়েছে মুসলমান হিসাবে আপনাদের সন্তানরা ঘুম থেকে জাগ্রত হওয়া,
আবার ঘুমে যাওয়া, এর মধ্যে যাবতীয় প্রাত্যহিক জীবনে যতগুলি দোয়া কালাম রয়েছে এগুলি আমাদের সিলেবাসভুক্ত রয়েছে। কি বলেন ঠিক কি না? কি বলেন আপনারা ঠিক কি না? অপরদিকে আল্লাহ পাকের হাবিবের বাণী পবিত্র হাদিস শরীফের নির্বাচিত 40 খানা হাদিস শরীফ রয়েছে, যেগুলি শব্দগুলি সংক্ষিপ্ত, অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইগুলি আমরা সিলেবাসভুক্ত করেছি। সম্মানিত সুধী, শুধু তাই নয়, সারা বছর আল মদিনা একাডেমি যতগুলি ক্লাস করে, আপনারা যারা অবজার্ভ করেন, যারা হিসাব করেন, অন্যান্য প্রতিষ্ঠানে এতগুলি ক্লাস হয় না। কারণ হলো এই প্রতিষ্ঠানের খাদিম হিসাবে আমি কাজ করি, ঐচ্ছিক বন্ধগুলি এমনকি গেজেটও কিছু বন্ধ আছে যেইগুলি আমি আপনাদের স্কুল বন্ধ দেই না, আমাদের শিক্ষক শিক্ষিকাগণকে বুঝাইয়ে চেষ্টা করে ক্লাস করার জন্য বাধ্য করি। সার্বিক বিষয়ে আমরা বছরে সর্বোচ্চ ক্লাস আপনাদের সন্তানদেরকে উপহার দিয়ে আসি। সম্মানিত সুধী, শুধু তাই নয়, আপনার সন্তান মুসলমান হিসাবে চলার পথে আদব কায়দা তামাদ্দুনিক শিক্ষা যেইগুলি রয়েছে এইগুলি আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আমাদের পাশাপাশি এমনও প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানে চাকচিক্য সুন্দর, কিন্তু আখলাকের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। আপনারা শুনলে হয়তো চেঞ্জ হবেন। সেটি হলো কোন এক প্রতিষ্ঠান তার শিক্ষার্থীকে প্রশ্ন করেছে নবীজির কবর কোথায়। সে তার মায়ের কাছ থেকে আনসার শিক্ষা করেছে নবীজির রওজা মদিনায়। সুবহানাল্লাহ বলেন। ওই শিক্ষার্থীকে শিক্ষক আবার ডেকে জিজ্ঞাসা করলো, তোমাকে তো কবরের প্রশ্ন করা হলো, তুমি রওজা বললাই, কোথা থেকে শিখেছো? সে বলল, আমার মায়ের কাছ থেকে শিখেছি। সম্মানিত সুধী, এই কথাটি এই জন্য বললাম যে আজকে আপনি এমন একজন মানুষ, আপনার মা বাবা যেই আকীদায়, আপনার পূর্বপুরুষ যেই আকীদা নিয়ে জীবন যাপন করে কবরে গিয়েছেন, আপনি যদি আপনার সন্তানকে পরিকল্পিতভাবে এমন প্রতিষ্ঠানে না পড়ান, আপনার আকীদার খেলাফ এমন প্রতিষ্ঠানে ভর্তি করেন, একদিন ওই সন্তান আপনার নাতি নাতনি আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে। আজানের পরে দোয়া জায়েজ নাই, জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই, মিলাদ শরীফ পড়া জায়েজ নাই। জুড়ে বলি আমরা নাউজুবিল্লাহ। এগুলি আছে কিনা? তো আমাদের এই প্রতিষ্ঠান, এটা সুন্নিয়তের প্রতিষ্ঠান। আমরা যারা কাজ করছি, আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করছি ইসলামের মূল বিষয়গুলি শিক্ষা দিতে। তাই আমি অনুরোধ করব, কথা লম্বা করার অবকাশ নাই, আমি খুব ক্লান্ত, তারপরেও আপনাদের সামনে কথা বলতে হয়েছে। সম্মানিত সুধী, ইতিমধ্যেই আপনারা অনেকেই আপনাদের শিক্ষার্থীদেরকে ভর্তি করিয়েছেন, আর যারা করান নাই অতি দ্রুত আপনারা ভর্তির কাজ শেষ করবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে এই কথাটি মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে যদি সন্তানের শিক্ষার ক্ষেত্রে আপনি 1000 টাকা খরচ করেন, 2000 টাকা খরচ করেন, আপনি হয়তো মনে করবেন আমার সন্তানের শিক্ষার জন্য আমি খরচ করেছি। আপনার নিয়তটা যদি সহি হয় তাহলে সেটা সদকাই জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবেন। আমরা বলি মারহাবা। সম্মানিত সুধী, আমাদের সম্মানিত অভিভাবকগণ অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শুনতেছেন। আমি কথা লম্বা করব না, আমাদের অতিথি মহোদয়গণের কাছ থেকে আমরা কথা শুনবো। আবারও আল মদিনা একাডেমিতে যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, দুনিয়াতে যারা নাই, আল্লাহ যেন তাদের মাফ করে দেন, সবাই বলি আমিন। আর যারা এখনো আমাদের সাথে আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আবারও যে যেইভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করতে চাই। আমি শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, কালামে পাকের 30 পারা সূরা আলাকের প্রথম 2টি শব্দ, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়ুন, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালামে অসংখ্য বিষয় আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু থাকার পরেও আমার আল্লাহ নাজিলের শুরুতে পাঠ করা ফোরা দিয়া শুরু করেছেন। আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দিকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন জ্ঞান অর্জন করি, আল্লাহ এবং তার রাসূলের সঠিক পরিচয় জানার জন্য আমরা চেষ্টা করি। আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাকের হাবিব বলেছেন প্রত্যেক মুসলমান নর এবং নারীকে ইলম শিক্ষা করা বিশেষ করে ধর্ম সকলের উপর ফরজ। আজকের এই সমাজে আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেকেই ইংলিশ মিডিয়াম সাইনবোর্ড দেখে আমরা খুব ছোটাছুটি করি। ইংলিশ পড়াবেন, আমি তো আলিয়া মাদ্রাসার ছাত্র, এখানে যারা আছেন সবাই আলিয়া মাদ্রাসার ছাত্র। ইংলিশ এটা আন্তর্জাতিক নলেজ, আন্তর্জাতিক ভাষা, অবশ্যই শিখবেন। কিন্তু মুসলমান হিসাবে যেই শিক্ষা দুনিয়ার জীবনের শান্তি, পরকালে মুক্তি, এই শিক্ষা যদি আমরা অর্জন না করি একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে আমরা জবাব দিতে পারবো না। তাই সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রাখবো, আসুন আল মদিনা একাডেমিতে যেমন আছে ইংরেজি, যেমন বাংলা, সবকিছুর সাথে সাথে সহিভাবে কুরআন তেলাওয়াতের সেই শিক্ষা আমাদের প্রতিষ্ঠানে আছে। কি বলেন ঠিক কি না? আমাদের প্রতিষ্ঠানে একটা স্টুডেন্ট যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে, একদিকে আধুনিক প্রাথমিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করলো, অপরদিকে সহিভাবে একজন কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ইনশাআল্লাহ হয়ে যাবে। আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আল মদিনা একাডেমির প্রতি আপনাদের যে মহব্বত, যে মায়া রয়েছে, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আপনাদের শিক্ষার্থী, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আপনারা প্লাস করবেন, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই না আমরা সবাই বলি মারহাবা, আত্তালিনা আত্তালিনা, আমরা সবাই বলি মারহাবা। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসেন আমাদের আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসায় এক সময়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, আমাদের গুফায়া ইউনিয়নের সম্মানিত তালাক ও নিকাহ রেজিস্ট্রার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী আহমেদ করিম সাহেব। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، اقرأ باسم ربك الذي خلق। সম্মানিত আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসা বার্ষিক ফলাফল অনুষ্ঠানের আজকের এই সবার সম্মানিত সুযোগ্য অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক উপস্থিত, আমাদের এতদ অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের পরিচিত মুখ, শরীফাবাদ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা খায়রুদ্দিন সাহেব, উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত ছাত্র অভিভাবক, আমি সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এই জন্য যে এক সময় এই মাদ্রাসায় আমি শিক্ষক ছিলাম, কিন্তু পরিশ্রমের ফলে, চেষ্টা করলে পরে মানুষ ইচ্ছা শক্তিকে যদি কাজে লাগায়, তাহলে আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কোনদিন মানুষ তার চেষ্টা করলে পরে অবশ্যই তার ফলাফল আল্লাহ দিয়ে দেন। সেটার বাস্তব প্রমাণ আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান। আমি ছিলাম, কিন্তু আমি ততটুকু এই পরিবেশে এই ধরনের একটি সুন্দর বাগান আমি
তৈরি করতে পারি নাই, আপনাদেরকে উপহার দিতে পারি নাই। আর একটা প্রতিষ্ঠান যদি থাকে, যেইভাবে আপনার একটা ফুল গাছ যদি আপনার বাড়ির আশপাশে থাকে, তাহলে আপনি যেইভাবে এই ফুলের ঘ্রাণ উপভোগ করবেন, আশপাশের বাড়ি যারা আছে তারাও ঠিক তদ্রুপ সেই ফুলের ঘ্রাণ উপভোগ করবে। এই কথাটুকু হলো যে আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান যদি এইখানে না হতো, তাহলে আজকে এই যে ছোট ছোট শিশু, কোমলমতি শিশু, ছেলে এবং মেয়ে, এবং আপনারা যারা অভিভাবক, বিশেষ করে আমার মা বোনদেরকে আমি বলবো, আপনারা যারা বাচ্চা ছেলে মেয়ের প্রতি আগ্রহ প্রকাশ করে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করে ছাত্রদেরকে দিয়েছেন, এবং আপনারাও এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের যে একটা সুনজর, এই সুনজর থাকার কারণে আজকে এই প্রতিষ্ঠান ফুলে ফলে সুশোভিত হয়েছে। এবং এই ছাত্র একদিন এই দেশের বড় চেয়ারে বসবে, এই মাদ্রাসার ছাত্র একদিন শিক্ষক হবে, ম্যাজিস্ট্রেট হবে, ওসি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, অনেক বড় ডাক্তার হবে, উঁচু উঁচু পর্যায়ে যাবে। সবচাইতে বড় কথা হলো এই ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে আপনারা যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনারা লেখাপড়াতে বসাইবেন, টিফিন খাওয়াইবেন, নাস্তা খাওয়াইয়া যখন এই মাদ্রাসায় লেখাপড়া পাঠাইবেন, সে আপনার দুনিয়ার যে সাধারণ যে কিছু বেজাল মিশ্রিত কথাবার্তা আছে, সমাজে গালিগালাজ আছে, অসভ্য প্রকৃতির কিছু ভাষা আছে, ওইগুলোর থেকে আপনার বাচ্চা সম্পূর্ণ নিরাপত্তা বোধ করবে। দেখবেন ঘুম থেকে উঠে রাস্তার পাশে কিছু ছেলে মেয়ে এমন কিছু কথাবার্তা আছে যেগুলি আপনার আমাদের সমাজে আমরা সেটা গ্রহণ করি নাই, আমরা সমাজে সেটা কোনোদিন গ্রহণ করতে পারবো না। বিদায় আমি খুবই আনন্দিত, আপনাদেরকে বলবো, আপনারা যাদের বাচ্চাদেরকে আপনারা এখানে লেখাপড়াতে পাঠাইছেন, যারা তাদের বাচ্চারা পাঠায় নাই তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে বলবেন। অর্থাৎ সমাজ যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ, সমাজ যদি দূষিত হয় আমরা সবাই দূষিত। আজকে আমি যদি একটা ভুল করি, আমার ভুলের জন্য আপনিও দেখবেন এই ভুলের প্রায়শ্চিত্ত মাসল আপনাকে দিতে হয়। তো এই বাচ্চারা কোনোদিন আপনার সমাজের গালিগালাজ শিখবে না, তারা ভদ্রভাবে মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় আপনার এই যে আপনার প্রধান পরিচালক মহোদয় বলছেন, এখানে সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় এখানে আছেন, আমরা আরো শুনছি যে এইখানে যারা লেখাপড়া শিখাইতেছেন, যারা শিক্ষক, তারা প্রত্যেকেই আপনার উচ্চ শিক্ষিত। এই প্রতিষ্ঠানে এত উচ্চ শিক্ষিত শিক্ষক আছে এটা আমিও জানতাম না। আপনারা আরো খুঁজবেন, দেখবেন এই ধরনের মানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নাই। তো আলহামদুলিল্লাহ আমি বলবো, আপনারা এখানে যারা আছেন, যাদের বাচ্চা কাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাইছেন, প্রতিষ্ঠানের শেষ দিন পর্যন্ত, শেষের ক্লাস পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে যে কোনো মূল্যে এই প্রতিষ্ঠানে ধরে রাখবেন। কারণ এই প্রতিষ্ঠানের যে শিক্ষক শিক্ষিকা আছেন তারা যেইভাবে শ্রম দেন, আমি কিন্তু অবজার্ভ করি, আমি কিছু দেখি, অন্যান্য প্রতিষ্ঠানও আমি দেখি। তো এই প্রতিষ্ঠানে এত সুন্দর তারা শ্রম দেন, এই শ্রমের বিনিময়ে আজকে এই যে আপনারা আসছেন, এটা কিন্তু সাধারণ কোনো জিনিস নয়। আপনার এখানে 2 লাখ টাকা খরচা করলে আপনাদেরকে অনেকে নিতে পারবেন, আপনি বলবেন আমার যাওয়ার তো কোনো দরকার নাই। তো আপনি আসছেন আপনার বাচ্চার শিক্ষার জন্য। আর শিক্ষাটা দেখেন, কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আল্লাহ তাবারাক তাআলা নাজিল করছেন, কিন্তু সর্বপ্রথম যে শব্দটুকু আল্লাহ উচ্চারণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি, অর্থাৎ পড়ো, লেখাপড়া করো। এই যে পড়া শব্দটা, এই যে লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যে জ্ঞান অর্জন করার জন্য, ইলম শিক্ষা করার জন্য আপনার ছেলে মেয়েদেরকে যদি পৃথিবীর শেষ প্রান্ত, পূর্ব প্রান্ত চীন দেশে যদি পাঠাইতে হয়, তাহলেও আপনি চীন দেশে পাঠাইতেন লেখাপড়া
করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। তাহলে এই যে লেখাপড়ার প্রতি কোরআন হাদিসে কতটুকু আপনার গুরুত্ব দেওয়া হচ্ছে, আর এই শিক্ষা বিমুখ যে জাতি, ওই জাতি, ওই পরিবার, ওই পাড়া, ওই মহল্লা, ওই গ্রাম, ওই জাতি সবাই ধ্বংস। আর যেখানে শিক্ষা থাকবে, সুশিক্ষা থাকবে, আপনাকে অন্তত গালি দিবে না, আপনাকে সহনশীল মনোভাব নিয়ে একটা কথা জিজ্ঞাসা করবে, আপনাকে সালাম দিবে, আপনাকে আপনি বলে কথা বলবে। এই জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করবেন। আলিয়া মাদ্রাসার সাবজেক্টে লেখাপড়া করলে আলিম হওয়া যায়। সাধারণ শিক্ষায় শিক্ষার্থী মানে বাংলাদেশের যে কোনো বিভাগে, যে কোনো সেক্টরে, যে কোনো অফিসে তার চাকরি করার মতন যোগ্যতা এই জাতীয় সিলেবাসে আছে। অতএব দুনিয়া এবং আখিরাত সবটা আপনি যেখানে পাবেন, সেখানে তো আপনি অপশনাল অতিরিক্ত কিছু কাজ আপনি এখানে পাইছেন। জেনারেল শিক্ষার সাথে সাথে উনি 40টা হাদিস পড়তেছে, কোরআন শরীফ শিখতেছে। তো কোরআন হাদিস শিখলে পরে তো সে এমনি তার ধর্মটাকে শিখার একটা সুযোগ এখানে পেয়ে গেল, সারা জীবন তার স্মরণ থাকবে। ওই যে আজকে ওনার নাম কি জানি, আব্দুল জব্বার জনি, দেখেন আজকে উনি স্বীকার করছে। আমি সাইকেল নিয়ে আসার সাথে সাথে আমি শুনছি যে উনি বলছে উনি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী। আজকে উনি শিক্ষার্থী হওয়ার পরে এই যে উনার একটা অনুভূতি প্রকাশ করছেন, উনার যে একটা মনের যে একটা বিষয় এখানে মাঝে আছে যে আজকে আমি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, এখন আমি আমার কাছে ভালো লাগছে, আমি আজকে অনেক উন্নত হইতেছি বা উন্নত শিখরে আমি যাব। উনি এখানে বসে আছেন সবার সামনে। তো এই ধরনের আমরা সবাই আজকে আমরা এই প্রতিষ্ঠানের সবাই আমরা এই বড় আশা আকাঙ্ক্ষা রাখতে পারি। এবং আপনারা আজকে যারা এখানে আসছেন, এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সবার মায়া আছে কিনা আমরা হাত তুলে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটি বিষয় অবহিত করছি, সেটা হলো আপনারা শুনলে খুশি হবেন। আমাদের আল মদিনা একাডেমির মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী আছে, সে কৃষি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে। আমরা বলি মারহাবা। আর এই বছর 2024 সালে আমাদের আরেকজন শিক্ষার্থী মেডিকেলের চান্স পেয়েছে। আমরা বলি মারহাবা। ইতিমধ্যে আমাদের আরেকজন শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স প্রথম বিভাগে প্রথম হয়ে সে ইতিমধ্যে বিভিন্ন অপশনে চাকরির জন্য দরখাস্ত করছে, কোচিং করছে। আমরা বলি মারহাবা। সাথে সাথে আমাদের ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী উচ্চ পর্যায়ে ইতিমধ্যে ইঞ্জিনিয়ারও হয়ে গেছেন। আমরা বলি মারহাবা। যাই হোক, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের শরীফাবাদ আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি খয়রউদ্দিন শেখ খয়রউদ্দিন সাহেব। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মহতী অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তো বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাম সে আকা মাওলা তাজদার মদিনা, যিনি নূর মুজাসসাম, যিনি শাফিল মুজনিবিন, আনিসুল গরিবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, রাহাত আল আশিকিন, যাকে সৃষ্টি না করলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলছে এবং অনুষ্ঠানে আরো বেশ কিছু কার্যক্রম বাকি রয়েছে, তাই আমি আমার বক্তব্য লম্বা করব না। তবে আমি অভিভাবকবৃন্দের দুই একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি আজকে এই একাডেমিতে পড়াচ্ছেন। আমি প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে একটু আগে জেনে নিলাম যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের মাসিক বেতন 500 টাকা। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাসিক বেতন 500 টাকা। আসলে আমার ধারণা ছিল যে হয়তোবা সময়ের পরিবর্তনে এই বেতনের পরিমাণটা অনেক বেশি হবে, কিন্তু আমি যখন জানলাম যে বেতন 500 টাকা, তখন আমার নিকটে মনে হচ্ছে যে তারা যে শ্রম দিচ্ছেন, যে ফলাফল তাদের প্রতিষ্ঠানের, এই অনুপাতে এই পরিমাণটা একদম নগণ্য।
কারণ আপনি দেখেন যারা অভিভাবক রয়েছেন, আমি আমার অভিভাবকদেরকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করি, অনেক অভিভাবক আমার প্রতিষ্ঠানে একজন ছাত্রের বেতন ফ্রি করার জন্য অথবা আপ ফ্রি করার জন্য মেম্বারের সুপারিশ নিয়ে আসে, চেয়ারম্যানের সুপারিশ নিয়ে আসে। আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি সপ্তাহে পান সুপারি কয়বার কিনেন? আমার উনি হিসাব দেন। গত কয়েকদিন আগে একজন মহিলার আমি জিজ্ঞাসা করতেছি, একজন অভিভাবক, আপনি সপ্তাহে পান সুপারি কয়বার কিনেন? তো উনি আমার হিসাব দিতেছে সপ্তাহে তো 2-3 বার কিনা লাগে। ওই হ্যাঁ, আমি একবার যদি আপনি পান সুপারি কিনেন তাহলে কত টাকা খরচ যায়? 150 টাকা খরচ যায়। তো একবার পান সুপারি কিনলে ওনার 150 টাকা খরচ যায়। যদি সপ্তাহে 2 বার উনি পান সুপারি কিনেন তাহলে 300 টাকা সপ্তাহে ওনার পান সুপারির জন্য খরচ যায়। তাহলে 4 সপ্তাহে ওনার 3-4-1200 টাকা ওনার পান সুপারির জন্য ওনার খরচ যাচ্ছে। মোটামুটি যেই পরিবারে 4-5 জন লোকে পান খায়, এই পরিবারে স্বাভাবিক এর কম পান সুপারি আমার মনে হয় লাগে না। হ্যাঁ, এর কম দিয়ে পান সুপারি হয় না। তা আমি আবার জিজ্ঞাসা করি, আপনি যদি মাছ কিনান তাহলে আপনার কত টাকার মাছ কিনলে আপনার 1-2 দিনের মাছের খরচ মনে করেন হয়? তে উনি দেখলাম একটু আটকে বলতেছে, মাছ তো আমি কিনি না, তবে 200-500 টাকার কমে তো আর মাছ এখন আর কিনা যায় না। 400-500 টাকার কমে এখন একবার মাছ কিনা যায় না। মাছের বাজারে গেলে 400-500 টাকার মাছ কিনা লাগে যদি আপনি 2 দিন এই বাজার দিয়ে আপনার চালাইতে হয়, একটা পরিবারে যদি 4-5 জন লোক থাকে। তাই আমি ওনাকে বললাম, দেখেন আমার এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে 250 টাকা, প্রথম শ্রেণীতে বেতন হচ্ছে 100 টাকা, নবম শ্রেণী, দশম শ্রেণীতে বেতন হচ্ছে 250 টাকা। তা আমি ওনাকে বললাম যে আপনি 250 টাকার বেতন আপনি 1 মাসে যদি আপ করেন তাহলে কত কম দিতে পারবেন? 125 টাকা কম দিতে পারবেন। তো বললাম 125 টাকা কম 1 মাসে দেওয়ার জন্য আপনি মেম্বারের সুপারিশ নিয়ে আসছেন, চেয়ারম্যান সাহেবের সুপারিশ নিয়ে আসছেন, কিন্তু আপনি যে পান সুপারিটা কিনছেন, এই পান সুপারি কি 125 টাকায় তো আপনার 1 মাস যাচ্ছে না। তখন উনি বলে, হুজুর না, কথাটা আপনার যুক্তিটা ঠিকই বলেছেন, আসলে আমরা তো বিষয়টা এইভাবে চিন্তা করি না, মনে করি যে 100 টাকা কমাইলে তো এটা কমলো। হ্যাঁ, উনি এইভাবে বিষয়টা আমাকে বোঝানোর চেষ্টা করলো। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে আপনি পান সুপারি কিনেন মাসে 1200 টাকা আপনার পান সুপারি নিচে যাচ্ছে, আর আপনার ছেলেকে লেখাপড়া করাচ্ছেন মাসে মাত্র 500 টাকা আপনি দিচ্ছেন। অথচ আমার একজন অভিভাবকের সাথে পরিচয় হয়েছে, উনি উনার ছেলেকে হবিগঞ্জে পড়ান, হবিগঞ্জে পড়ানোর জন্য শুধু সিএনজি ভাড়া দেন উনি মাসে 15,000 টাকা। উনি অলিপুরের দিকে থাকেন, সিএনজি একবার গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসে, হবিগঞ্জে একটা স্কুলে, আবার এখান থেকে নিয়ে বাড়িতে ছুটি হইলে পরে বাড়িতে যায়, সিএনজি নিয়ে দিয়ে আসে। উনি আমাকে হিসাব দিলেন যে মাসে সিএনজি কে উনি শুধু ভাড়া দেন 15,000 টাকা। এখন উনি মাসে 15,000 টাকা শুধু সিএনজি কে ভাড়া দেন, স্কুলে আসা আর 1,000 টাকা বেতন, উনি 2-3টা প্রাইভেট পড়ান, এক একটা প্রাইভেটের তলে উনি 3,000-3,500 টাকা খরচ করেন। উনি, আমি দেখলাম যে উনি আমাকে যে হিসাব দিচ্ছেন, উনার ছেলের জন্য উনি মাসে 30,000 টাকা খরচ করেন। আচ্ছা বলেন, আমি যদি আমার সন্তানের জন্য 500 টাকা মাসে খরচ করি, আর আরেকজন উনার ছেলের জন্য উনি 30,000 টাকা মাসে খরচ করে, তাহলে দুইজনের টার্গেটটা কি হবে? 2 রকম হবে না? আমার টার্গেটটা তো হবে এরকম যে না, চলচ্চিত্র ভালোই পড়তেছে, কিন্তু উনার টার্গেট তো হবে যে না, ভালোই হচ্ছে, এরকম হইলে হবে না, অবশ্যই ভালোর মধ্যে যেটা ভালো এটা হওয়া লাগবে। তাই আমার অনুরোধ হচ্ছে এটা, যে আমরা যেন এই যে 500 টাকা বেতন যেটা, এটা কিন্তু একটা শহরের স্কুল, বর্তমান কিন্তু ভালো একটা শহর হয়ে গেছে, এটা কম হয়ে যাচ্ছে। এটা যদি অভিভাবকদের সাথে পরামর্শ করে এটা যদি আরেকটু বাড়াইতে পারেন, আর যদি খেজমত যেটা করা হচ্ছে, লেখাপড়া যেটা করা হচ্ছে, এটাকে যদি আরো একটু ডেভেলপ করা যায়, লেখাপড়াটা আরেকটু ডেভেলপ হোক,
আর অষ্টম শ্রেণীতে বেতন যেটা 500 টাকা, এটা এখনের জন্য শহরাঞ্চলে এটা একদমই কম। এটা তো একটা একাডেমি, প্রয়োজনে এটাকে আর একটু বাড়ানো হোক, বেতন আর একটু বাড়ুক, আর লেখাপড়াটার মানটা আর একটু বাড়ুক। আপনারা কি বলেন অভিভাবক যারা, আমার এই কথা থেকে আপনারা একমত যে লেখাপড়ার মান আর একটু বাড়ুক? এটা থেকে আপনারা একমত? হ্যাঁ হ্যাঁ, লেখাপড়ার মান আর একটু বাড়ুক, এটা আমরা চাই। আর প্রয়োজনে বেতন যেটা অষ্টম শ্রেণীতে 500 টাকা, এটাকে আপনারা 700 টাকা করেন, 800 টাকা করেন। আমার তো জানা মতে ভালো প্রতিষ্ঠান যারা আছে, আপনাদের মতন প্রতিষ্ঠানে 1000 টাকার উপরে বেতন আছে। হ্যাঁ, এবং এখানে যদি কোনো অভিভাবক এরকম থাকেন আমার মতন দুর্বল, যে উনি 800 টাকা দিতে একটু অসুবিধা হবে, তাকে একটু কম্প্রোমাইজ করলেন, অসুবিধা একটু স্যাক্রিফাইস করলেন। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে এসে 500 টাকা বেতনটা এটা বেশি না, এটা কম। কারণ এত এক সপ্তাহে আমার অভিভাবকের ফান সুপারির পয়সা না বর্তমান সময়ে। তবে হ্যাঁ, লেখাপড়ার মান আমি জানি এটা এখানে ভালো আছে, এরপর আমার আশা থাকবে আর একটু ভালো হোক, আর একটু ভালো হোক। আমার শিক্ষক মহোদয় যারা রয়েছেন, আমি জানি, আমি যতটুকু জানি তারা যথেষ্ট টাইম মেনটেন করেন, ছাত্রদেরকে যথেষ্ট সময় দেন, তারা ছাত্রদের জন্য পরিশ্রম করেন। আমার অনুরোধ থাকবে যে টাইমটা আপনি মেনটেন করেন, এরপরে যে সময়টা আপনি ছাত্রদেরকে দিচ্ছেন, যে শ্রমটা ছাত্রদের জন্য দিচ্ছেন, এটাতে আর একটু করা যায় কিনা? যতটুকু আমরা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটাকে যদি আর একটু করা যায়। আমি একজন মহিমান্বিত একজন ব্যক্তির একটা উক্তি বলি। আমি মাঝে মধ্যে আমার শিক্ষকদের মধ্যে এই উক্তিটা মাঝে মধ্যে বলি। উনি বিশ্ববিখ্যাত একজন গবেষক, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, বিশ্ববিখ্যাত একজন ফকি এবং বিশ্ববিখ্যাত একজন ওলি। যে সমস্ত ওলিদের জীবনে, যারা ওলি আল্লাহ হয়ে, ওলিদের বিভিন্ন স্তর আছে, এই ওলি আল্লাহদের মধ্যে কিছু স্তর আছে এইরকম যে এই স্তরে আল্লাহর কোন ওলি পৌঁছে গেলে তারা মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে। এই স্তরে পৌঁছে গেলে এই ওলিরা মৃত ব্যক্তিকে কি করতে পারেন? জিন্দা করতে পারেন। এই মৃতকে জিন্দা করার উদাহরণ আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে রয়েছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির জীবনীতে রয়েছে, খাজা চিশতি, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনীতে রয়েছে, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে রয়েছে। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতকে জিন্দা করেছেন, এই রকম অহরহ হাদিস রয়েছে। কুরআন শরীফে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের 5টা মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের 5টা মুজিজা ছিল। এর মধ্যে একটা মুজিজা হচ্ছে উনি মৃত ব্যক্তিকে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত। এটা কুরআন শরীফের কথা বললাম। তো একজন ওলি আল্লাহর কথা বলি, যার আলোচনা, যার গবেষণা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে। উনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনীতে আছে উনি মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। উনার একটা উক্তি টিচারদের জন্য, যে টিচার ক্লাসে গিয়ে পড়ালেন, উনি ইচ্ছা করলে আর একটু পড়াইতে পারতেন, কিন্তু ওই আর একটু যে পড়াইলেন না, এই ইনকামটা উনার হারাম হলো। আল্লাহু আকবার। কি বলেছেন? যে টিচার ক্লাসে গিয়ে উনি দায়িত্ব নিয়ে পড়ালেন, কিন্তু ইচ্ছা করলে আর একটু পড়াতে পারতেন। এই যে উনার ইচ্ছার অভাবে আর একটু পড়ালেন না, ছাত্ররা শতভাগ উপকৃত হইল না। এই যে উনার হালকা একটু গাফলতি রইল, ওই আর একটু যে পড়ালেন না, ওই ইনকামটা উনার হালাল হয় নাই। তাইলে সারা বিশ্বের টিচার যারা রয়েছে, আমরা যদি উনার শুধু এই উক্তিটা যদি একটু নিজের আমলে নেই, যে আমি ইচ্ছা করলে আর একটু পড়াইতে পারতাম, আমার 10টায় ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 10টায় না গিয়ে ইচ্ছা করে 2 মিনিট পরে গেলাম, 10টায় না গিয়ে ইচ্ছা করে আমি 5 মিনিট পরে গেলাম, আবার ক্লাসে গেলাম তো গেলাম, গিয়ে ওই ছাত্রদেরকে অভিবাদন দিয়ে
তারপর ছাত্রদেরকে একটা সেট দিয়ে তারপরে তাদের পূর্বদিনের পড়া আদায় করা, তারপরে আবার তাদেরকে আজকের পড়াটা আমি উপস্থাপন করা। আমার 40 মিনিট 45 মিনিট, হুবহু 45 মিনিট আমার 100% কাজে লাগানো দরকার ছিল, কিন্তু আমি 100% কাজে লাগাই নাই। আমি 80% কাজে লাগাইছি, 90% কাজে লাগাইছি। এই যে 10% কাজে লাগাই নাই, এই 10% যদি আমি কাজে লাগাইতাম, সারা বাংলাদেশের শিক্ষক যদি ওই 90% কাজে না লাগাইয়া 80% কাজে না লাগাইয়া 100% যদি কাজে লাগাইতো, তাহলে আমাদের দেশটা অনেক অনেক শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে যেত। যাক, আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এখানকার শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তারা যথেষ্ট দায়িত্ববান, তারা যথেষ্ট দায়িত্ব পালন করেন, যথেষ্ট সময়ের প্রতি তারা খেয়াল রাখেন। অভিভাবক মন্ডলী যারা রয়েছেন তারাও অবশ্যই যথেষ্ট সন্তানদের প্রতি দায়িত্বশীল, যত্নবান। এই জন্য অনেক অভিভাবক মন্ডলী আমি আজকে উপস্থিত দেখতেছি। তাই আমি অনুরোধ করব যে সন্তানের প্রতি আর একটু যত্ন নেওয়া এবং সন্তানকে তুই তুকার না বলা। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, আমি মনে হয় লম্বা করে ফেলতেছি, 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলেছি। তুই তুকার না বলা, আমাদের সন্তানদেরকে আমরা যে ভাষাটা ব্যবহার করা শিখাবো, সে কিন্তু এইভাবে বড় হয়ে উঠবে। আমার সন্তানের সাথে যদি আমি ভদ্র ব্যবহার করি, সে ভদ্র হয়ে বড় হবে। আর আমার সন্তানের সাথে যদি আমি ভদ্র ব্যবহার না করি, আমি যে ব্যবহারটা করি ওই ব্যবহার পাইয়ে কিন্তু সে বড় হবে। সুতরাং আমরা যেন আমাদের সন্তানের সাথে যেন আমরা ভদ্র ব্যবহার করি। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বিশেষ অতিথি হিসাবে। এখানে প্রধান অতিথির একটা কথা বলেন যে আমাদের হবিগঞ্জের অভিভাবকরা আলু ক্ষেত, মূলা ক্ষেত, উড়ি ক্ষেত্রে যেইভাবে গুরুত্ব দিয়ে চাষ করে, ওইভাবে যদি গুরুত্ব যদি তার সন্তানের প্রতি দিত, তাহলে এই সন্তান কম লেখাপড়া থাকে না, সে অনেক বড় জ্ঞানী হয়ে যেত। উনি আরো কয়েকটা ডিস্ট্রিক্টের উদাহরণ দিয়েছিলেন, যে ওই ডিস্ট্রিক্ট সম্পর্কে আমার জানা রয়েছে, তারা নিজের ক্ষেত বিক্রি করে সন্তান লেখাপড়া করায়। তা উদাহরণ আমার নিজেরও জানা রয়েছে যে উনি উনার ক্ষেত বিক্রি করে উনার সন্তানকে ঢাকা লেখাপড়া করাইতেছে। তো উনি বলছিলেন যে আমাদের হবিগঞ্জের অভিভাবকরা আলু ক্ষেত, মূলা ক্ষেত আর উড়ি ক্ষেত্রে যে গুরুত্ব দেয়, যে খেজমতটা এটার তলে করে, এই খেজমতটা যদি সন্তানের জন্য করত, তাহলে এই সন্তান ভবিষ্যতে অনেক আলু ক্ষেত, মূলা ক্ষেতের মালিক হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যারা উপস্থিত আজকে হয়েছি, আমাদের প্রত্যেকের সন্তানের প্রতি আরো যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজকের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যেন ভবিষ্যতে আরো অনেক উন্নত হয়ে যায়। এখন প্রতিষ্ঠানে যে অবকাঠামো রয়েছে, এই অনুপাতে প্রতিষ্ঠানের মান, লেখাপড়ার মান অনেক ভালো। তা আমি অনুরোধ করব যে আমাদের অনেক স্বাবলম্বী অভিভাবক রয়েছেন, যাদেরকে ধরলে আমরা প্রতিষ্ঠানের অবকাঠামোটা আরেকটু উন্নত করতে পারি। প্রতিষ্ঠানের অবকাঠামোটা উন্নয়ন করা ও লেখাপড়ার জন্য দরকার রয়েছে। তাই আমি অনুরোধ করব, এখন থেকে আপনারা পরিকল্পনা নেন যে আগামী 5 বছর পরে এইগুলা থাকবে না, এই বিল্ডিং গুলো এক একটা বিল্ডিং 60 তলা ফাউন্ডেশনে পরিণত হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাই এখন থেকে আমি এই পরিকল্পনা নেওয়ার অনুরোধ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ দানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করলাম। আল মদিনা একাডেমির আজকের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সবাই আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং সভাপতি সহ অন্যান্যদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তা স্যার বলেছেন যে আমার এক সন্তান এখান থেকে পাশ করেছেন, যে আপনারা ঠিকই শুনেছেন, সে এখন বিএম লেটরি স্কুলে চান্স পেয়েছে। এবং এই প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আমার ছেলেদেরকে ওনারা খুব ভালোভাবে শিক্ষাদান করেছেন। আপনারা জানেন প্রাথমিক শিক্ষা হলো আমাদের ছাত্র জীবনের যে ফাউন্ডেশন, এই ভিত্তি শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান খুবই ভালো। সারা কঠিন দায়িত্ব, সততার সাথে এবং আন্তরিকতার সাথে ছেলেদের যে ফাউন্ডেশনটা গড়ে তোলার কাজ করে থাকেন। অনেক পরিশ্রম করে এই ছাত্রদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। তো এইখানের লেখাপড়ার মান অনেক ভালো। আমি দেখেছি শহরের যে স্কুলগুলা, তার চেয়ে কোনো অংশে কিন্তু আমাদের এই স্কুলের মান, পড়াশোনার মান খারাপ না, খুবই চমৎকার পড়াশোনা হয়। এবং আমরা আশা করব
এই স্যারদের যে এই অবদান এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং একটা জিনিস মাননীয় সভাপতি মহোদয় বলেছেন যে যে বেতন ভাতাদি সংখ্যা মানে পরিমাণে কিছুটা বাড়ানোর জন্য। তো আপনারা জানেন এই জিনিস যেটা ভালো মানে দামটা তার কিছু বেশি। তো আপনারা যদি মানসম্মত শিক্ষা পেতে চান অবশ্যই কিছু টাকা বেশি খরচ করতে হবে, কারণ কম টাকায় কিন্তু আমরা ভালো জিনিস পাই না। তো সেই কারণে যুগের সাথে তাল মিলাতে গেলে যদি কিছুটা এই বেতন বৃদ্ধি করার প্রয়োজন হয় আপনারা আশা করি চিন্তা করে দেখবেন। তো আশা করি আমি যে পড়াশোনার জন্য যদি টাকা বেশি খরচ করেন তাতে এটা কোনোদিন লস হয় না। শিক্ষার পিছনে যত টাকা খরচ করবেন এটা মনে করবেন যে এটা বিনিয়োগ, এই বিনিয়োগের সুফল আপনারা অবশ্যই পাবেন। তো এই বিষয়টা সমস্ত অভিভাবকদেরকে আমি নিরপেক্ষভাবে বলে দিতে চাই যে আপনারা এটা বিবেচনা করে দেখতে পারেন, কারণ টাকা পয়সা খরচ করলে এটা কোনোদিন ব্যর্থ হয় না। আপনার পড়াশোনার জন্য যদি টাকা পয়সা কিছু বেশি খরচ করেন তাতে অবশ্যই এটা সুফল বয়ে আনবে। আপনাদের সুনাগরিক হয়ে উঠতে গেলে যে আমাদের ছোটবেলার যে পড়াশোনা সেটা খুবই মানসম্মত হওয়া প্রয়োজন, কারণ এইখানকার পড়াশোনার উপর ভিত্তি করে ছেলেদের ভবিষ্যৎ গড়ে উঠবে। পাশাপাশি আমি জানি এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং আমি আশা করব এই দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক শিক্ষা চালু করবেন। নৈতিক শিক্ষা হলো একটা ছেলেকে ছোটবেলা থেকেই আমরা শিক্ষা দিতে হবে যে কি কি করা যাবে কি কি করা যাবে না, একজন সৎ মানুষ হিসেবে সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এই শিক্ষাটা পরিবার থেকে দেওয়া হয় এবং প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া হয়। যে কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে না, কোনো প্রতারণা করা যাবে না, একজনের হক নষ্ট করে খাওয়া যাবে না, একজনকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। এই শিক্ষাগুলোকে বলে নৈতিক শিক্ষা। এই শিক্ষাটার এই প্রধান যে উদ্দেশ্যগুলো এটা আমাদের প্রাথমিক যে শিক্ষা পর্যায়ে সেখান থেকে কিন্তু শিক্ষা দেওয়া হয়। তো আমি জানি এখানকার শিক্ষকগণ খুবই আন্তরিক ছেলেদের শিক্ষা দীক্ষার ব্যাপারে, পাশাপাশি এই ধর্মীয় শিক্ষাও এখানে প্রদান করা হয় এবং আমি আশা করব যে নৈতিক শিক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা লাগে স্যাররা পড়াশোনার পাশাপাশি সেই সব শিক্ষাও দান করবেন। তো এই অনুষ্ঠানে আমাকে এই কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এই বিদ্যালয়ের শিক্ষক তৈবুল স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আজকে সুধী সমাজ এখানে উপবিষ্ট আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমরা একটা সমাজে বসলে পরে আমরা যে কথাগুলো বলা হয় এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবনে আর কোনো কিছু প্রয়োজন হয় না। বিশেষ করে আমাদের প্রধান অতিথি গঠনমূলক সুন্দর আলোচনা করেছে আমাদের অভিভাবক মহোদয়, ওনা অনেক সুন্দর আলোচনা করেছে। সকলকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো বিশেষ করে আপনাদেরকে এই কথাটাই বলবো, আমরা একটা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসা আপনারা জানেন 2000 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও অনেকে আমাকে বলে হুজুর আমাদের পরিবেশটা যদি একটু উন্নত হয়, আমাদের অফিসটা যদি একটু ভালো হয় তাহলে আমরা বসতে ভালো লাগে। এটা আসলে দরকার, গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা আলোচনা করছেন। বর্তমানে ছোট ছোট সন্তান রয়েছে কিন্তু ওনাদের আমাদের চেয়ে চাহিদা বেশি। আমরা যে জিনিসটা চয়েস করি না কিন্তু এর থেকে আরো উন্নত মানের জিনিস এই বাচ্চার কাছে দেন, সেটাই নিবে। কম দামি জিনিস কখনো তারা নেয় না। অনেক বাচ্চা আছে তারা এসে দেখে প্রতিষ্ঠান হয়তো টিনের ঘর, অনেকে ভর্তি হইতে বা বাচ্চারা খেলাধুলার যে বিষয়ে সামগ্রী কিছু জিনিস থাকে সেটা নাই, যার জন্য হয়তো এখানে আসতে চায় না। কিন্তু আমাদের এখানে লেখাপড়ার গুণগত মান আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই জানেন, শুরু থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করে আসছে এবং শিক্ষক শিক্ষিকা যে রয়ে গেছে ওনারা অত্যন্ত ধৈর্যের সাথে ছাত্রদেরকে শিক্ষাদান করেন। সরকারিভাবে আমরা
বৃদ্ধি পেয়েছি, বেসরকারিভাবে অনেক আমরা বৃদ্ধি পেয়েছি। ইনশাল্লাহ আমরা গত কিছুদিন আগে বাংলাদেশ কিন্ডারগার্টেন ইনস্টিটিউশন থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আমরা 30 তারিখের ভিতরে দিয়ে দিবে। ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমাদের বৃদ্ধির ফলাফল। তো লেখাপড়ার যে গুণগত মান আলহামদুলিল্লাহ আমি বলতে পারি অনেক ভালো। তো আপনাদের কাছে একটা কথা আমি রাখবো, আমরা যে পরিবেশে থাকি, যে সমাজে বাস করি, আমরা কখনো একা আমাদের বাচ্চাদেরকে আমরা মানুষ করতে পারবো না। প্রতিবেশীর সহযোগিতা লাগবে, প্রতিবেশীর সহযোগিতা ছাড়া কোনো কিছু করা যাবে না। যেমন আমরা যদি চেষ্টা করি, আমরা একা যদি চেষ্টা করি, টিচাররা যদি চেষ্টা করি আপনার বাচ্চাকে ভালো করার জন্য, পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে। প্রথম যে কাজটা লাগবে সেটা হলো আপনাদের সহযোগিতা। যেমন আপনার বাচ্চা দেখেন আমার কাছে থাকে 3 থেকে 4 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে বাকি সময়টা আপনাদের কাছে থাকে। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তা আপনারা বাচ্চা ভালো ফলাফল করবে না। কারণ আমাদেরকে সময় দিতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, প্রত্যেক টিচারের সাথে, ক্লাস টিচার আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং কথা বলতে হবে প্রত্যেকটা অভিভাবক। যেই অভিভাবক যত বেশি টিচারদের সাথে যোগাযোগ করবে তার চেয়ে তত বেশি ভালো ফলাফল করে, এটাই বাস্তব। কারণ এই যে প্রতিদিন যখন এটা জিজ্ঞাসা করবে আমার ছেলে আমার মেয়ে কেমন, লেখাপড়া করে কিনা, কারণ তার প্রতি একটা গুরুত্ব দেবে টিচারদের, এটাই বাস্তবতা। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি, আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকটা বিষয় এখানে আমাদের প্রধান অতিথি বলেছে, এই যে ভর্তির বিষয় এবং মাসিক বেতনের যে বিষয়টা রয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এবছর আমাদের ম্যানেজিং কমিটির তারা ওনারাও আলোচনা করেছে আমাদের বেতন বাড়ার জন্য। তো আমরা একটা জিনিস চিন্তা করি, আমাদের গ্রামটা হলো যদিও শহর তুলি আমাদের গ্রাম, কিন্তু অনেক গার্জিয়ান আছে, অভিভাবক হলো একজন বাসায় মানে ইনকাম করে, তার বাচ্চা হলো 3 জন 4 জন 5 জন, সকলকে লেখাপড়া করতে হয়, লেখাপড়া করাইতে হয়। তাহলে সে ইনকাম করে 500 টাকা, 800 টাকা, 1000 টাকা, সবকিছু মেনটেন করে বাচ্চাদেরকে পড়ালেখা করাবার সামর্থ্য নাই। ওই হিসাবে সব দিকে চিন্তা করে আমরা সীমিত রাখছি। এর মধ্যে অনেকের প্রস্তাব থাকে ভর্তি করার সময় হুজুর আমি একটু কম দেব, তো এটা আপনারা বলবেন না, বেতন কমের কথা বলবেন না। কারণ লেখাপড়া ভালো করতে হলে টিচাররা চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। তাদেরকে যত টাকা দিব, তাদেরকে যদি প্রতি মাসের শেষে যদি আমি বেতন দিয়ে দিতে পারি, তাহলে আমি ওনাদেরকে কঠোরভাবে কথা বলতে পারবো। আর যদি মাসিক বেতন সঠিকভাবে না দিতে পারি, আমি কঠোরভাবে কিন্তু কথা বলতে পারবো না। যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান এই পর্যন্ত আপনাদের সহযোগিতায় এগিয়ে নিয়েছি। আমার আপনাদের কাছে দাবি থাকবে আরো সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে, বিশেষ করে ছাত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি যখন প্রথম 2006 ফেব্রুয়ারিতে ঢুকছিলাম তখন ছাত্র ছিল 17 জন। ওই বছর সরকারিভাবে বৃত্তি পাইছিল আমার প্রতিষ্ঠান থেকে 3 জন। তো এজাদ ভাইয়ের বাতিজা সোহাগ করে নাম, আর ইনি তার বাতিজি, দুইজনই একই করে থেকে বৃত্তি পেয়েছিল। তখনকার বহুলা থেকে আমরা চৌধুরীহাটি থেকে 115 জন ছাত্র পেয়েছিলাম। তো ভালো রেজাল্ট হলে অবশ্যই ছাত্র আসবে। আপনার বাচ্চা যখন ভালো লেখাপড়া করবে আপনি নিজেও দিবেন, আরেকজনকে বলবেন ওই প্রতিষ্ঠানে ভালো লেখাপড়া হয়। তো আপনাদেরকে এই কথাটা বলবো, আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন, লেখাপড়ার উৎসাহিত করবেন, টিচারের সাথে যোগাযোগ করবেন। এই আর বিশেষ করে ছাত্র আমাদের কাছে প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছেন, আর যদি যোগাযোগ না করেন তাহলে কিন্তু অনেকটা গ্যাপ পড়ে যায়। এখানে আসছে প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছি কিনা, আমাদের প্রতিদিনের ক্লাসে দিচ্ছি কিনা পড়া, সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক সকলকে ধন্যবাদ, সকল থেকে এ পর্যন্ত আপনারা বসে আছেন। তো আমি আজকের ফলাফল অনুষ্ঠান ফলাফল ঘোষণা করব। তো আপনারা অনেকে হয়তো কষ্ট পাবেন, কারণ আমাদের
5 বছর আগে একজন অতিথি, বিশেষ অতিথি আসছিল, মানে অনেক কথা বলছিল। আজকে এক যে হয়েছে, আমি মনে করব আগামী বছর যে নিচে ছিল সে যেন ভালো করে। এটি নিয়ম, লেখাপড়া সকলেই করতে হবে এবং সকলে ভালো রেজাল্ট করতে হবে। আমরা চাই যে লেখাপড়া করবে সে ভালো রেজাল্ট করুক। অনেকে আছে গত বছর 1 নম্বর হয়েছিল, হয়তো এই বছর 3 নম্বর হয়েছে, গত বছর আবার 2 নম্বর হয়েছিল, এই বছর হয়তো 4 নম্বরে চলে গেছে, এটা হতে পারে। তো যাই হোক, আপনারা সকলেই লেখাপড়ার প্রতি খেয়াল নেবেন, বাচ্চাদের প্রতি যত্ন নেবেন। আমরা প্রত্যেকটি বাচ্চার ড্রেস আপের চিন্তাধারা করবো শুরু থেকে, জানুয়ারির প্রথম থেকে। আমাদের এই জিনিসটা খেয়াল করবেন সবাই, কারণ কেউ আছে একটা কোট পড়লো 3000 টাকা দামের, একটি বাচ্চা শার্ট পড়লো 150 টাকা দামের, তাহলে এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। অনেক এক বাচ্চার কাছে এক বাচ্চা বসলে পরে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। যার জন্য আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানের ইউনিফর্ম যে বিষয়টা আছে, ড্রেসের যে বিষয়টা আছে, এটা বুঝে আমাদের খেয়াল করতে হবে। সকলেই একরকম, সকলেই এক দামি, সকলেই আমরা এখানে এই প্রতিষ্ঠানের ছাত্র। যেমন মসজিদে গেলে কোনো ভেদাভেদ, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, প্রতিষ্ঠানে আসলে ঠিকই সেম। এই জিনিসটা আমরা যেন জানুয়ারি থেকে সকল ছাত্রদের আমরা ইউনিফর্মের ব্যবস্থাটা আমরা করি। যাই হোক, এখন আমরা 2024 সালের ফলাফল, বার্ষিক ফলাফল এখন আমি ঘোষণা করব, সকলে আপনারা জেনে নেবেন। 1, 2, 3 আমি বলবো, বাকি ফলাফল মার্কশিট গুলা প্রত্যেকটি ক্লাস টিচার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। প্লে গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন হাসান ইশাক, প্রথম স্থান অধিকার করেছেন হাসিন ইশাক। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন তালুকদার, ইয়াসিন তালুকদার। তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে সালমা জান্নাত লাবিবা। নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছে তামজিদ আহমেদ তাকসিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাফিজা ইসলাম ইলমা। তৃতীয় স্থান অধিকার করেছে সাদাফ বুইয়া। কেজি 1 প্রথম স্থান অধিকার করেছে তৌহিদুল ইসলাম তামিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান রাজিব। তৃতীয় স্থান অধিকার করেছে সাইমা রহমান নৌশিন, সাইমা রহমান নৌশিন। কেজি 2 প্রথম স্থান অধিকার করেছে নাফিজা হামিম তাপ্তি, নাফিজা হামিম তাপ্তি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাহজাবিন চৌধুরী। তৃতীয় স্থান অধিকার করেছেন তাহমিদ আহমেদ আসিম। কেজি 3-তে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাসুম মিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফসানা তাবাসসুম যারা। তৃতীয় স্থান অধিকার করেছেন হুসাইন আহমেদ মাহির। কেজি 4 প্রথম স্থান অধিকার করেছেন জান্নাতুল ইকরা নৌশিন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সুমাইয়া আক্তার জান্নাত। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ আহমেদ। কেজি 4 প্রথম স্থান অধিকার করেছেন নূর আহমদ রাকিন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মার্জিয়া আক্তার জেসি। তৃতীয় স্থান করেছে মুশফিকুর রহমান। এই ছিল আজকের আমাদের ফলাফল। বাকি ফলাফলগুলো আপনারা ক্লাস থেকে নিয়ে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লে গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে হাসিন ইশরাক তালুকদার। তার পুরস্কার নেওয়ার জন্য আমি বলছি, প্লে গ্রুপে হাসিন ইশরাক তালুকদার পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন তালুকদার। দ্রুত চলে আসার জন্য, হ্যাঁ, দুনো হাত দিয়ে ধরো, দুনো হাত দিয়ে ধরো। হাসিন ইশরাক দুনো হাত দিয়ে ধরো, হ্যাঁ, দুনো হাত দিয়ে। আমরা সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। ইয়াসিন তালুকদার, আচ্ছা এদিকে আসো, এদিকে সামনে একজনের দাঁড়া করেন। ইয়াসিন তালুকদার তাও পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী মহোদয়। ইয়াসিন তালুকদার দুনো হাত দিয়ে উত্তর দিকে তাকাও, আমরা সবাই বলি মারহাবা। তৃতীয় স্থান উম্মে সালমা জান্নাত লাবিবা। দ্রুত চলে আসো, উম্মে সালমা লাবিবা। একটু গতি বাড়াও একটু, হ্যাঁ। উম্মে সালমা জান্নাত লাবিবা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী মহোদয়। আমরা সবাই বলি মারহাবা। ঠিক আছে। নার্সারি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে তামজিদ আহমেদ তাকসিন। তামজিদ আহমেদ তাকসিন কোথায়? এরা সামনে দাঁড় করাও। তামজিদ আহমেদ তাকসিন, তাড়াতাড়ি। আমাদের পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী মহোদয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাফিজা ইসলাম ইলমা। উত্তর দিকে, উত্তর দিকে তাকাও, উত্তর দিকে। সবাই বলি মারহাবা, মারহাবা বলি না আমরা সবাই? মারহাবা।
দ্বিতীয় স্থান নাফিজা ইসলাম ইলমা। নাফিজা ইসলাম ইলমা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী মহোদয়। এবার পুরস্কার দিবেন আমাদের সম্মানিত অভিভাবক। হ্যাঁ, পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী মহোদয়। তৃতীয় স্থান সাদাব ভুইয়া, জনাব সাদাব ভুইয়া। আচ্ছা স্যার, আমাদের স্যারও উপস্থিত আছেন। দাও দাও, এখানে ধরো 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 ধরো, কেসটা ধরো, দু হাতে ধরো। হ্যাঁ ধরো। হ্যাঁ, আমরা সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। হ্যাঁ, এখন পুরস্কার দিবেন কেজি স্ট্যান্ডার্ড 1, প্রথম স্থান অধিকার করেছে তৌহিদুল ইসলাম তামিম। পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত অভিভাবক স্যার মিজানুর রহমান ভুইয়া সাহেব। আমরা সবাই বলি মারহাবা। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান রাজিম। আব্দুর রহমান রাজিম পুরস্কার দিচ্ছেন আমাদের অভিভাবক মিজানুর রহমান স্যার। আব্দুর রহমান রাজিম, আমরা সবাই বলি মারহাবা। তৃতীয় স্থান অধিকার করেছে সাইমা রহমান নৌসিন। সাইমা রহমান নৌসিন কোথায়? সাইমা রহমান নৌসিন, আচ্ছা, পক্ষে ওনার পিতা পুরস্কার গ্রহণ করছেন। আমরা বলি মারহাবা। এখন পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মৌলানা রফিকুল ইসলাম সাহেব। স্ট্যান্ডার্ড 2, প্রথম স্থান অধিকার করেছে নাফিজা হামিম তাপ্তি। নাফিজা হামিম তাপ্তি পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মৌলানা রফিকুল ইসলাম সাহেব। সবাই বলি মারহাবা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহজাবিন চৌধুরী। মাহজাবিন চৌধুরী পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মৌলানা রফিকুল ইসলাম সাহেব। তৃতীয় স্থান অধিকার করেছে তাহমিদ আহমেদ আসিম। তাহমিদ আহমেদ আসিম আসিম পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয়। এবার পুরস্কার দিবেন সম্মানিত অভিভাবক আজি আব্দুল সত্তার সাহেব। স্ট্যান্ডার্ড 3, প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুম মিয়া। মাসুম মিয়া, সুন্দর করে লাইন ধরাও। মাসুম মিয়া, মাসুম বেগুনা মিয়া, মাসুম মিয়া। মাসুমের পরে আফসানা তাবাসসুম। আফসানা তাবাসসুম, তারপরে হুসাইন আহমদ মাহিন। আফসানা তাবাসসুম, এই মাসুদ এদিকে। আফসানা তাবাসসুম যা পুরস্কার দিচ্ছেন আমাদের অভিভাবক আজি আব্দুল সত্তার সাহেব। তৃতীয় স্থান হুসাইন আহমদ মাহিন, পুরস্কার দিচ্ছেন জনাব আব্দুল সত্তার সাহেব। এবার পুরস্কার দিবেন আমাদের অভিভাবক জনাব রজব আলী সাহেব। জনাব রজব আলী সাহেব, লাইন ধরাও। সবাই বলি মারহাবা। কেজি 4, প্রথম স্থান জান্নাতুল ইকরা নৌসিন। জান্নাতুল ইকরা নৌসিন পুরস্কার দিচ্ছেন আমাদের অভিভাবক জনাব রজব আলী সাহেব। তারপরে পুরস্কার দিবেন আমাদের মুরাদপুরের সম্মানিত অভিভাবক ভাই। ভাই একটু দাঁড়ান, আপনি নামটা ভাই যান, এরও একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু আসেন। পুরস্কার দিচ্ছেন আমাদের বানিয়াচং উপজেলার মুরাদপুরের সম্মানিত অভিভাবক জনাব রজব আলী সাহেব। জান্নাতুল ইকরা নৌসিন দিছো নিচে। দ্বিতীয় স্থান সুমাইয়া আক্তার জান্নাত, কেজি 4। তৃতীয় স্থান আব্দুল্লাহ। আল্লাহর বান্দা কোথায়? আল্লাহর বান্দা। আমরা সবাই বলি মারহাবা। তারপরে পুরস্কার দিচ্ছেন আমাদের মুরাদপুরের সম্মানিত অভিভাবক, আসেন একটু। কেজি 5 প্রথম স্থান জনাব নূর আহমদ রাকিন। এটা দেন না কেন, একটা দেন। আমরা বলি মারহাবা। নূর আহমদ রাকিন পুরস্কার দিচ্ছেন আমাদের আরেকজন সম্মানিত অভিভাবক মুরাদপুরে দিচ্ছেন। তারপরে সূচনার বাবা কোথায়? ভাই সামনে, ভাই একটু আইন না সামনে, একটু আসেন না সামনে, একটা আনন্দ আছে না। সারা বছরে আমরা একদিন কষ্ট দিব ভাই, একটু আসেন না সামনে, একটা পুরস্কার দেন, আসেন অভিভাবক যারা কষ্ট করে আসেন। হ্যাঁ, দ্বিতীয় স্থান মার্জিয়া আক্তার জেসি। মার্জিয়া আক্তার জেসি জেসি পুরস্কার দিচ্ছেন আমাদের উমর উজ্জ্বল, জনাব উজ্জ্বল। তৃতীয় স্থান মোহাম্মদ মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। দিলেন সম্মানিত প্রধান অতিথি, ঠিক আছে। সম্মানিত অভিভাবক বৃন্দ,
হ্যাঁ আরে বিদায় দিতাম না তো না সব ক্র্যাশই কেন দাঁড় করাই বুঝো না সব ক্র্যাশ হ্যাঁ এরা দেন দেন আজিরাটা কোনি আজিরার লিস্ট কই বার্ষিক সকলের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত অভিভাবক, কিন্তু আপনাদের কষ্ট হলেও আজকের দিনটা আমাদের জন্য আনন্দের দিন। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? এখন ক্লাসে যারা সর্বোচ্চ উপস্থিত হয়েছেন তাদের হাজিরার ফলাফল ঘোষণা করা হচ্ছে। যাও দ্রুত। আমাদের এই আল মদিনা একাডেমির প্রতিষ্ঠানে আমার মনে হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরে বার্ষিক হাজিরা পুরস্কার দেওয়া হয়। এখন আপনাদের সামনে বার্ষিক হাজিরা পুরস্কার 2024 ঘোষণা করা হচ্ছে। কেজি প্লে প্রথম স্থান জাহারা আক্তার ফারিহা, প্রথম স্থান জাহারা আক্তার ফারিহা। সামনে আসার জন্য অনুরোধ করছে আর পুরস্কার নেওয়ার জন্য। দ্বিতীয় স্থান ইয়াসিন তালুকদার, দ্বিতীয় স্থান ইয়াসিন তালুকদার। আমি যার নাম বলবো সে সিরিয়াল ভাবে দাঁড়িয়ে থাকবে। ইয়াসিন তালুকদার, এটাই আরেকটা 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 বেটা আরেকটা বলো। তৃতীয় স্থান হাসান ইসলাম, তৃতীয় স্থান হাসান ইসলাম। বাবার নাম মোহাম্মদ মিটু মিয়া, মায়ের নাম জোসনা আক্তার। আচ্ছা, এই বার্ষিক হাজিরা কিন্তু জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যারা উপস্থিত থেকেছে, সর্বোচ্চ উপস্থিত যারা, তাদের উপর ভিত্তি করে কিন্তু উপস্থিতির উপর বৃদ্ধি করে কিন্তু এই পুরস্কারটা কিন্তু দেওয়া হচ্ছে। কেজি নার্সারি প্রথম স্থান করেছে জান্নাতুল ফেরদৌস জেম। কেজি নার্সারি প্রথম স্থান জান্নাতুল ফেরদৌস জেম। দ্বিতীয় স্থান সুরাইয়া আক্তার মাইশা, সুরাইয়া আক্তার মাইশা। তৃতীয় স্থান মাইশা মুনতাহা মিমু, মাইশা মুনতাহা মিমু। দ্বিতীয় স্থান সুরাইয়া আক্তার মাইশা। দ্বিতীয় স্থান সুরাইয়া আক্তার মাইশা। তৃতীয় স্থান মাইশা মুনতাহা মিমু। এখন প্রকাশ করা হবে কেজি 1। প্রথম স্থান আব্দুর রহমান রাজিম, আব্দুর রহমান রাজিম। আমরা কিন্তু কোনো অতিথির নাম ঘোষণা করছি না, আপনারা নিজের মতন করে পুরস্কারটা দিয়ে দিবেন। দ্বিতীয় স্থান ফারিহা জাহান তিনিয়া না, ফারিহা জাহান তিয়ানা। তাড়াতাড়ি কুইক মারো, নামটা একটু স্পেশাল তো কথা বলতে একটু সমস্যা হয়। তৃতীয় স্থান তাহদুল ইসলাম তামিম, তাহদুল ইসলাম তামিম, তাহদুল ইসলাম তামিম। তারপরে কেজি 2 এখন প্রকাশ করা হবে অর্থ প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড কেজি 2, যার ক্লাস টিচার আমি ছিলাম, জনি স্যার হিসেবে ছিলাম। এটা নিজের আমি করেছি। যারা উপস্থিত সবচেয়ে বেশি তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম স্থান ইফতিয়া জান্নাত নীরা, ইফতিয়া জান্নাত নীরা। ইফতিয়া জান্নাত নীরা। দ্বিতীয় স্থান মাইশা আক্তার উর্মে, দ্বিতীয় স্থান মাইশা আক্তার উর্মে। তৃতীয় স্থান তাহমিদ আহমেদ আসেম, তৃতীয় স্থান তাহমিদ আহমেদ আসেম।
মারহাবা বলো, আরেকজন দেন। মারহাবা। এখন স্ট্যান্ডার্ড কেজি 3 প্রথম স্থান মোহাম্মদ আলিফ মিয়া। আলিফ মিয়া কোথায়? বার্ষিক হাজিরার প্রথম স্থান মোহাম্মদ আলিফ মিয়া। দ্বিতীয় স্থান রাবিউল হক তাসিন। দিয়ে দেন। দ্বিতীয় স্থান রবিউল হক তাসিন কে পুরস্কার তুলে দিবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয় মাওলানা আবু তায়াব মুজাহিদি সাহেব। তৃতীয় স্থান মারহাবা মোহাম্মদ মুজাহিদুল আলম সাহেব। মোহাম্মদ মুজাহিদুল আলম সাহেব। কেজি 4 প্রথম স্থান কাউসার আহমেদ সিয়াম। দ্বিতীয় স্থান তাহসিন আহমেদ আলিফ। প্রথম স্থান কাউসার আহমেদ সিয়াম। দ্বিতীয় স্থান তাহসিন আহমেদ আলিফ। তৃতীয় স্থান সুমাইয়া জান্নাত। স্ট্যান্ডার্ড 4 তৃতীয় স্থান সুমাইয়া জান্নাত। এখন প্রকাশ করা হবে কেজি 5 প্রথম স্থান নূর আহমদ রাকেন। দ্বিতীয় স্থান সুমাইয়া আলম লাইভা। তৃতীয় স্থান মুশফিকুর রহমান। যারা 1, 2, 3 হতে পারো নাই আগামী বছর চেষ্টা করবে প্রত্যেকটা দিন যত একটু মাথার উপরে একটু তোলো। এখানে আমাদের হবিগঞ্জের গর্ব, হবিগঞ্জের মিডিয়া আসলে খুব ভালো করে ক্যামেরায় করতেছেন। ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সুন্দর ক্যামেরায় করার জন্য স্পেশাল ক্যামেরাম্যান হবিগঞ্জ মিডিয়াকে অনেক ধন্যবাদ। খেলাধুলা অনুষ্ঠানের মধ্যে এখন আমাদের সম্মানিত অভিভাবকদের পুরস্কারটা আমরা আগে দিয়ে দিচ্ছি। এখন তারাও চাচ্ছে যে আমরা 1st, 2nd, 3rd হয়েছি, পুরস্কার তো আমরাও পাবো। আসলে পুরস্কার এমন একটা বিষয়, আসলে সবাই তো পুরস্কার পায় না। পুরস্কার প্রতিযোগিতার যাদের মধ্যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, কম্পিটিশন প্রতিযোগিতা আছে, তারাই কিন্তু 1st, 2nd, 3rd হতে পারে। এখন আমি ঘোষণা করছি সম্মানিত অভিভাবকদের মধ্যে আগে মহিলাদের মধ্যে প্রথম হয়েছে সোনিয়া আক্তার। ওনাকে অনুরোধ করছে মঞ্চে আসার জন্য। ওনার পুরস্কার তুলে দেবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। সবাই বলে মারহাবা। দ্বিতীয় স্থান লিজা আক্তার। অধিকার করেছে লিজা আক্তার। সম্মানিত অভিভাবক লিজা আক্তার আপনাকে অনুরোধ করছে, আপনি যেখানে থাকেন না কেন আপনার প্রধান শিক্ষক মহোদয় মাওলানা রফিকুল ইসলাম সাহেব। তৃতীয় স্থান জান্নাত জাহান ওয়াকিয়া। খেলার পুরস্কার পেল, খেলার নাম ছিল বালিশ খেলা, মেয়েদের ঐতিহ্যবাহী খেলা বালিশ খেলা। এখন পুরুষদের প্রথম স্থান অধিকার করেছে উজ্জ্বল আহমেদ। পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি মহোদয়। অত প্রদর্শনে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আমরা সবাই বলি মারহাবা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব আলী। সম্মানিত গার্ডিয়ান অনুরোধ করবো আপনি সামনে আসেন। আসলে এই অনুষ্ঠানের
প্রতিযোগিতা, গার্ডিয়ানের অভিভাবকের প্রতিযোগিতা আর এরকম হয় কিনা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে আমার জানা নাই। আমাদের এখানে হচ্ছে তৃতীয় স্থান রিমন আহমেদ, তৃতীয় স্থান রিমন আহমেদ। রিমন আহমেদ সম্মানিত অভিভাবক, আপনি যেখানে থাকেন না কেন আমাদের মঞ্চে চলে আসুন। আপনার রিমন পরে নিয়ে নিবে। হ্যাঁ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম স্থান শ্রেণী প্লে রাইসা জান্নাত, রাইসা জান্নাত। আরেকটি খেলার আইটেম ছিল কুয়ার ভিতরে কুয়ার বাহিরে। প্রথম স্থান ইয়াসিন আরাফাত। এখন আমার ইয়াসিন আরাফাতকে পুরস্কার তুলে দেবেন আমাদের উত্তর প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক মিজান স্যার, সম্মানিত অভিভাবক মিজানুর রহমান ভুইয়া স্যার। ইয়াসিন আরাফাত প্লে বললেন, এটাই এটাই মিজানুর রহমান ভুইয়া সার্কেল অ্যাডজুটেন্ট আনসার ডিবি কিশোরগঞ্জ জেলা। কুয়ার ভিতরে বাহিরে প্রথম স্থান রাইসা জান্নাত প্লে, রাইসা জান্নাত প্লে। আমি নাম বলবো, শ্রেণী বলবো, আর একই নাম তো বিভিন্ন শ্রেণীতে আছে। হ্যাঁ, আপনি দেন না, এটা সিরিয়াল। বাঘ উড়ে পাখি উড়ে প্রথম স্থান অধিকার করে জান্নাতুল ফেরদৌস জিম নার্সারি, জান্নাতুল ফেরদৌস জিম। আমরা কিন্তু প্রথম স্থানটা আগে বলছি, বিভিন্ন কালার আইটেম বেশি তো এই জন্য। কুয়ার ভিতরে বাহিরে প্রথম স্থান নার্সারি শ্রেণীর জুমান মিয়া, নার্সারি শ্রেণীর জুমান মিয়া। প্রথম স্থান ইব্রাহিম বিন সেলিম শ্রেণী নার্সারি, ইব্রাহিম বিন সেলিম শ্রেণী নার্সারি। সকল স্টুডেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছে, যাদের নাম মাইকে ঘোষণা করা হবে দেরি না করে হুট করে মঞ্চে চলে আসবে পুরস্কারটা নেওয়ার জন্য। তাহুদুল ইসলাম হাদি শ্রেণী প্রথম, তৃতীয় স্থান। রিদওয়ান ইসলাম শ্রেণী 1, শ্রেণী 1 রিদওয়ান ইসলাম। পুরস্কার তুলে দেবেন আমাদের উত্তর প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক বৃন্দরা। আরিফুল ইসলাম ইয়ামিন শ্রেণী 1, আরিফুল ইসলাম ইয়ামিন শ্রেণী 1। খেলার নাম ছিল বাঘ উড়ে পাখি উড়ে, বাঘ উড়ে না, পাখি শুধু উড়ে। শ্রেণী 1 আদিবা হক আদ্রে, আদিবা হক আদ্রে, আদিবা হক আদ্রে। যাদের নাম বলবো তারা কিন্তু ছেড়ে বসে থাকবে না, চলে আসবে। ফারিহা জাহান তিয়ানা শ্রেণী 1, ফারিহা জাহান তিয়ানা। খেলার নাম ছিল কুয়ার ভিতরে কুয়ার বাহিরে। বাংলার ঐতিহ্যবাহী আরেকটা খেলা ছিল মোরগ লড়াই, পুরুষদের খেলা, বিশেষ করে ছেলেদের খেলা। প্রথম স্থান করেছে কাজী মাওলা সামের শ্রেণী 2। নাই নাই নাই, প্রথম স্থান শ্রেণী 2 সাজ্জাদ ইসলাম বেঙ্গল লাভ। খেলার নাম ছিল বেঙ্গল লাভ। সাজ্জাদ ইসলাম মারহাবা। বেলুন ফুটানো আরেকটা ঐতিহ্যবাহী খেলা ছিল, খুব উত্তেজনাকর খেলা ছিল বেলুন ফুটানো। এই খেলার মধ্যে প্রথম হয়েছে আমেনা জান্নাত নিশি, আমেনা জান্নাত নিশি শ্রেণী 2, আমেনা জান্নাত নিশি শ্রেণী 2। কি কে কে দিতেছি, তুমি দেখো, তুমি দেখো। আরেকটা বিষয়, আরেকটা খেলা ছিল চার খেলা। প্রথম স্থান আমেনা জান্নাত নিশি, আমেনা জান্নাত নিশি শ্রেণী 2। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, চার আব্দুল জব্বার উনি
প্রথম স্থান কেজি 3 বেঙ্গল লাভ, প্রথম স্থান আলিফ মিয়া পুরস্কার দিচ্ছেন আমার আব্দুল জব্বার রনি। আলিফ মিয়া কেজি 3 বেলুন ফুটানু, প্রথম স্থান আফসানা তাবাসসুম জারা, বেলুন ফুটানু আফসানা তাবাসসুম জারা। মোরগ লড়াই কেজি 4 প্রথম স্থান বুরহানুদ্দিন খুব দ্রুত। ব্যাঙ্গের লাভ কেজি 4 প্রথম স্থান বুরহানুদ্দিন। দুইটা কিতা, হ্যাঁ এটা মুরগের লড়াই, এটা ব্যাঙ্গের লাভ, দুইটা বুরহানুদ্দিন। হ্যাঁ সবাই বলি মারহাবা, মারহাবা বলো না কেন, সবাই বলি মারহাবা। হ্যাঁ তার চেয়ার কেলা কেজি 4 প্রথম স্থান তাসনিয়া আক্তার রিহা। বেলুন ফুটানু কেজি 4 প্রথম স্থান সুমাইয়া আক্তার জান্নাত। মোরগ লড়াই এদিক একটু দেন। মোরগ লড়াই প্রথম স্থান স্ট্যান্ডার্ড পাইপ মুশফিকুর রহমান, পুরস্কার দিচ্ছেন আমাদের অভিভাবকগণ। ব্যাঙ্গের লাভ প্রথম স্থান মুশফিকুর রহমান। এটা কিতা মুশফিকুর রহমান গেছে না, এটা কিতা? আচ্ছা। বেলুন ফুটানো প্রথম স্থান কেজি 5 সুমাইয়া আলম লাইবা। চেয়ার কেলাম প্রথম স্থান মাইশা জান্নাত জেনি কোথায়? মোমো নেব জেনির পক্ষে। তারপরে হুজুর তাড়াতাড়ি করেন, হুজুর এটা কি তাড়াতাড়ি করেন। বাগুরে পাখি উড়ে দ্বিতীয় স্থান রেজাউল হক তাহসিন প্লে। রেজাউল হক তাহমিদ দ্বিতীয় স্থান। কুয়ার বাইরে ভিতরে প্লে উম্মে সালমা জান্নাত লাভিবাও আছে। কুয়ার ভিতরে বাইরে দ্বিতীয় স্থান আসান ইসলাম কেজি প্লে। আসান এর আম্মুর নাম জোসনা, মানে রাতের আলু। তাড়াতাড়ি। বাগুরে পাখি উড়ে জাহানারা আক্তার প্লে দ্বিতীয় স্থান। জাহানারা আক্তার ওদিকে দাও। বাগুরে পাখি উড়ে দ্বিতীয় স্থান রৌজা আক্তার নার্সারি। রৌজা আক্তার দেন হুজুর। বাগুরে পাখি উড়ে দ্বিতীয় স্থান নার্সারি জুমান মিয়া। কুয়ার ভিতরে বাইরে দ্বিতীয় স্থান নার্সারি উমায়ের রেজা। এটা রেখে দাও, উমায়ের রেজা আসছো নাই। কুয়ার ভিতরে বাইরে দ্বিতীয় স্থান আব্দুর রহমান রাজিম স্ট্যান্ডার্ড 1। বাগুরে পাখি উড়ে দ্বিতীয় স্থান আলিয়া আহমদ তনয় কেজি 1। বাগুরে পাখি উড়ে দ্বিতীয় স্থান পারিয়া তাবাসসুম। মোরগ লড়াই দ্বিতীয় স্থান সাজ্জাদ ইসলাম স্ট্যান্ডার্ড 2। সাজ্জাদ ইসলাম জাহারা কোনটা? সাজ্জাদ ইসলাম, হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ দেখি ওই যে পারি। ব্যাঙ্গের লাভ দ্বিতীয় স্থান তাহমিদ আহমেদ আসিম। না এই রোজা বলেছে বসো তুমি দেখি। ব্যাঙ্গের লাভ দ্বিতীয় স্থান কেজি 2 তাহমিদ আহমেদ আসিম। বেলুন ফুটানো দ্বিতীয় স্থান ইফতিয়া জান্নাত নীরা কেজি 2। চেয়ার খেলা দ্বিতীয় স্থান নাদিয়া আক্তার সুমাইয়া কেজি 2। ব্যাঙ্গের লাভ দ্বিতীয় স্থান রবিউল হক তাসিন কেজি 3। মোরগ লড়াই দ্বিতীয় স্থান উসাইদ রেজা দেখে দিন উসাইদ রেজাকে। হ্যাঁ মোরগ লড়াই দ্বিতীয় স্থান জিসাদ আহমেদ রাফিন ওই যে লাল বড় বেটা। হ্যাঁ ঠিক আছে। ব্যাঙ্গের লাভ দ্বিতীয় স্থান মঈনুদ্দিন কেজি 4। বেলুন ফুটানো দ্বিতীয় স্থান তাসনিয়া আক্তার রিহা। চেয়ার কেলা দ্বিতীয় স্থান সুমাইয়া জান্নাত কেজি 4। রিহা চেয়ার কেলা দ্বিতীয় স্থান
এই যাও না করে সুমাইয়া আক্তার লাইবা, সুমাইয়া আক্তার লাইবা স্ট্যান্ডার্ড 5। বেলুন ফুটানো দ্বিতীয় স্থান মাইশা জান্নাত জেনি 5ম শ্রেণী। ওই যে গ্রহণ করবে মামু, না না জিবলানো বিড়ালের কাজ। এরপরে হুজুর, হুজুর তুমি তাড়াতাড়ি করতে পারো না। বেলুন ফুটানো তৃতীয় স্থান আফরোজা জান্নাত হাসি, কেজি 5। আফরোজা জান্নাত হাসি, সব সময় যার মুখে হাসি। চেয়ার কেলা তৃতীয় স্থান আফরোজা জান্নাত হাসি। মা বিষয় গীতা খালি হাসি গীতা দিন হাসি। তৃতীয় স্থান চেয়ার কেলা জান্নাতুল ইকরা নৌসিন, কেজি 4। ভেঙ্গের লাভ তৃতীয় স্থান কায়সার আহমেদ সিয়াম, শ্রেণী 4। মোরগ লড়াই তৃতীয় স্থান তাহসিন আহমেদ আলিফ, কেজি 4। বেলুন ফুটানো তৃতীয় স্থান উম্মে সইফা মিম, 4র্থ শ্রেণী। উম্মে সইফা মিম। ব্যাঙ্গের লাভ তৃতীয় স্থান মুজাহিদুল আলম সাইফ, 3য় শ্রেণী। মোরগ লড়াই তৃতীয় স্থান হুসাইন আহমেদ মাহিন, শ্রেণী 3। কোনটা দেশ? হ্যাঁ। বেলুন ফুটানো তৃতীয় স্থান নাদিয়া আক্তার সুমাইয়া, কেজি 2। নাদিয়া আক্তার সুমাইয়া, কেজি 2। মোরগ লড়াই তৃতীয় স্থান। আসো না কিলা উম্মে সুইফা মিম। মোরগ লড়াই তৃতীয় স্থান আসিম আহমেদ তাহমিদ, আসিম আহমেদ তাহমিদ। ব্যাঙ্গের লাভ তৃতীয় স্থান কাজী মাওলা সামির। তারপরে চেয়ার কেলা তৃতীয় স্থান মাইশা জান্নাত উর্মি। দাও কোয়ার বাইরে ভিতরে তৃতীয় স্থান নৌসিন জান্নাত মাইশা, শ্রেণী 1। নৌসিন জান্নাত মাইশা, কেজি 1। কোয়ার ভিতরে বাহিরে তৃতীয় স্থান আরিফুল ইসলাম ইয়ামিন, কেজি 1। কোয়ার বাইরে ভিতরে না পাখিউরে তৃতীয় স্থান পারিয়া জাহান তিয়ানা, পারিয়া জাহান তিয়ানা। এটা একটু ঘুরাই দেন না, এটা একটু ঘুরাও না। কোয়ার ভিতরে বাইরে সানজিদা হাসান চৌধুরী নার্সারি, সানজিদা হাসান চৌধুরী নার্সারি। বাগুরে তৃতীয় স্থান আব্দুল নবী মিনহাজ, আব্দুল নবী মিনহাজ নার্সারি, আব্দুল নবী মিনহাজ। বাগুরে পাকিউরে সূচনা আক্তার আফসা, নার্সারি। হ্যাঁ খুলা জান্নাতুল ফেরদৌস জিম, নানি না হইলে নাই ফলাফল ডিম। কুয়ার ভিতরে বাহিরে তৃতীয় স্থান আফসানা তাসকিয়া সুহা, আজকানা তাসকিয়া সুহা। কুয়ার বাইরে ভিতরে তৃতীয় স্থান শামসুদ্দিন রাহাত, শামসুদ্দিন রাহাত। বাগুরে তৃতীয় স্থান হুসাইন রেজা উসমান, হুসাইন রেজা উসমান, হুসাইন রেজা উসমান। হ্যাঁ। কুয়ার ভিতরে বাইরে তৃতীয় স্থান জাহারা আক্তার প্লে, জাহারা আক্তার। কুয়ার বাইরে ভিতরে তৃতীয় স্থান জিহাদুল ইসলাম, জিহাদুল ইসলাম প্লে। বাগুরে পাকিউরে কুলসুমা আক্তার পারিহা প্লে, কুলসুমা আক্তার পারিহা। কুলসুমা তালুকদার কুলসুমা না কিতা, কুলসুমা আক্তার আসেনি? হ্যাঁ। বাগুরে পাকিউরে প্রথম স্থান ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত দিলে কা। হ্যাঁ। কুয়ার ভিতরে বাইরে ফারিয়া তাবাসসুম শ্রেণী 1, ফারিয়া তাবাসসুম, ফারিয়া তাবাসসুম। এলার নাম হইল কুলসুমা। মোরগ লড়াই নূর মোহাম্মদ রাকিন 5। ব্যাঙ্গের লাভ নূর মোহাম্মদ রাকিন, কেজি 5। বেলাদত হয় হাবিবে কিবরিয়া কি ওটো মমিন তাজিমে মুস্তফা কি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
الله عليهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم انزل الرحمة والبركة والسلامة والنعمة من الدين والدنيا والآخرة আল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল ফরমাও আল্লাহ এই প্রতিষ্ঠানে জমি দিয়া যারা কবরের বাসিন্দা সবাইকে মাফ করে দাও আল্লাহ প্রতিষ্ঠানের শুরু থেকে অদ্যবধি যারা আমাদের সহযোগিতা করেছেন বিভিন্নভাবে যারা দুনিয়াতে নাই কবরগুলি জান্নাতুল ফেরদাউসের সঙ্গে নসিব করে দাও আল্লাহ যারা হায়াতে বাকি আছেন নেক হায়াত দান করে দাও আজও যারা যেই সকল মা বোনরা অভিভাবকরা এসেছেন প্রত্যেকের সালামতের জীবন দান করে দাও এই শিক্ষার্থীদের আল্লাহ জেহেন শক্তি বৃদ্ধি করে দাও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল ফরমাও আমরা যারা খেদমতের দায়িত্ব রয়েছে আল্লাহ আমাদের ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করে দাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ